রিমুর গল্পে চলে যাই। রিমু, একদম শুরু থেকে শুনবো কিভাবে আপনার জীবনে ভালোবাসাটা এলো। তখন 2009 সাল, আসলে আমি 2008 সাল থেকে ফেসবুক ওপেন করি। 2009 সালে তখন তো আমি সবে মাত্র অনার্সে উঠছি, তো আসলে সবকিছু ভালো লাগতো। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটা অ্যাকসেপ্ট করে নিতাম। কে ভালো কে খারাপ কোনো যাচাই নাই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটাই মনে করতাম যে অ্যাকসেপ্ট করতে হবে, তো অ্যাকসেপ্ট করতাম। তো সেইভাবে করতে করতে আমার আপুর বিয়ের কিছু পিক আমি ফেসবুকে জাস্ট আমার পিক, সেটা আমি ফেসবুকে জাস্ট প্রোফাইল পিকচার দিলাম। তার 2 দিন পর একটা ছেলে আমাকে নক দিল আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। তো আমি এটা অ্যাকসেপ্ট করার পর উনি আমাকে বলতেছে যে আমার ছবিটা উনি ডাউনলোড করে রাখার পর উনি আমাকে পিকচারটা দেখাচ্ছে, আপনি দেখতে অনেক সুন্দর উনি বলতেছে। তো আমি বলতেছি আমি তো আপনাকে চিনি না। তো উনি বলতেছে আপনি কেন আমাকে তাহলে অ্যাকসেপ্ট করলেন? তো আমি এটা কোনো অ্যান্সার দিতে পারিনি। আসলে আমার কাছে তখন মাত্র ফেসবুক ওপেন করছি, সেটা আসলে কিভাবে ইউজ বাট সে ধারণাটা আমার ছিল না। হয়তোবা আমি অনার্সে পড়ে ঠিকই, বাট আবেগটা তখন বেশি কাজ করত। দেন ওনার সাথে আমার প্রায় মানে অন্য কোনো ফ্রেন্ডের সাথে হইতো, বাট ওনার সাথে আমার বিন্দাস মানে কথাবার্তা হইতো, মানে প্রতিদিন প্রায় 3-4 বার 5-6 বার এবার অতিক্রম করতে করতে আস্তে আস্তে মাত্রাটা বেড়ে যায়। তখনকার সময় ফেসবুকে লাইভ চ্যাটের একটা প্রোগ্রাম থাকতো, তো ওইদিকে উনি যেত। তো উনি আমাকে বলতো যে আপনি ওই প্রোগ্রামে আসেন, আমাকে ইনভাইট করতো। তো আমি ওনার কথায় যেতাম, ওই প্রোগ্রাম বলতে সুন্দর লাগতো, গান হইতো সবকিছুই। আর ওনার সবচেয়ে ভালো গুণ আমি যেটা বলবো যে উনি আসলে আমাকে এত সুন্দর সুন্দর করে কথা বলতো আর অনেক সুন্দর সুন্দর গান জানতো। আসলে আমি তখন মনে করতাম আসলে ওই লাইভ চ্যাট গুলোতে এত সুন্দর গান উনি করতো, আমি ভাবতাম যে আসলে উনিই করছে। আসলে আমি তখনও জানতাম না যে এটা প্রযুক্তির কোনো ব্যবহারের মাধ্যমে উনি আসলে ওই গানগুলো প্লে করতো। তো সেভাবে ওনার সাথে প্রায় যোগাযোগ করতাম, উনিও করতো আমার সাথে ফেসবুকে তখন স্কাইপিও ছিল। ইমোটা তখন হয়তোবা তখন এত বেশি ছিল না বাংলাদেশে। তো আমি বলে রাখি উনি আসলে বাইরে প্রবাসী থাকে আর আমি বাংলাদেশে। তো সেভাবে উনি আমার সাথে প্রায় ভালো ভালো কথা, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার চোখগুলো অনেক সুন্দর। তো সেভাবে আমিও না ওই যে কি বলে ওই একটা ছেলে এত সুনাম করতেছে, আমার কাছেও জিনিসটা অনেক বেশি ভালো লাগতো। উনি আমাকে এত কিছু বলতেছে। আসলে আমি স্কুল কলেজ ভার্সিটি লাইফে পড়াশোনা করছি, ওই জায়গায় শুনছি, বাট উনি আমাকে যেভাবে মানে আমাকে বলার ধরনটা অন্যরকম ছিল। আর আমিও এত বেশি খুশি হতাম, উনি অনেক সুন্দর করে আমাকে অনেক কিছু বোঝাতো। আর আমি আগে প্রায় সময় ওনার সাথে অনেক রাগ দেখাতাম, আর আমার রাগটা অনেক বেশি। হ্যাঁ, আমার আম্মু বলতো যে মেয়েদের এত রাগ করতে হয় না, রাগটা কমাতে হয়। আসলে এত রাগ ছিল, উনি আমার রাগটা না আস্তে আস্তে কিভাবে কমালো আমিও জানি না, আমারও রাগ কিছুটা কমে গেছিল। তো এইভাবে করতে করতে 2010 সালে উনি আমাকে প্রপোজ করে। তো আমি বললাম এত তাড়াতাড়ি আসলে ওই জিনিসটা আমার মাথায় ছিল যে তাড়াতাড়ি কোনো জিনিসকে আসতো মানে আদৌ কি বেটার হয় কিনা, কারণ উনি থাকে প্রবাসে, আমি বাংলাদেশে। এত তাড়াতাড়ি হ্যাঁ বলবো, উনি আমাকে প্রপোজ করছে। তো আমি ওনার কথাতে বলছি যে আর কিছু সময় নিব। সময় নেওয়ার পর 2010-এর দিকে লাস্টের দিকে আমি ওনাকে হ্যাঁ সুযোগ বলি। তো ওইভাবে সম্পর্কটা অনেক দূর আগাচ্ছে। উনি প্রতি রাতে মানে আমি রাতে ঘুমাতাম না, রাতে না ঘুমিয়ে ওনার সাথে কথা বলতাম, আর আমাদের কথাটা হতো ফিস ফিস করে, যেন কেউ না বুঝে আসে। আমার সাথে আবার ভুল থাকতো, আমাদের প্রায় মানে ফজর আজান পড়ে যেত, সারা রাত। আর আমার ওনার সাথে কথা না বলে মানে থাকতে পারতাম না, মানে মনে হতো যে ফোনটা আছে, ওনার সাথে কথা বলতেই হবে। এই কথাগুলো আপনাদের কিসে হতো? কথা হতো হচ্ছে ওই স্বপ্ন দেখাতো আমাকে, আরে স্বপ্ন দেখাতো। কথাগুলো কিসে হতো মানে ফেসবুকে? আচ্ছা, সেটা হতো যে ফোনে
তখনকার মানে বাড়ি থেকে জি। কার্ডের মাধ্যমে ফোন দিত। উনি ফোন দিতেন? হ্যাঁ, আচ্ছা। কার্ডের মাধ্যমে, আমি ফোন দিতাম না কখনো, উনি ফোন দিত। ওকে। তো উনি ফোন দিত আমাকে, ফোন দিয়েই তো সারা রাত কথা বলতো, কার্ড শেষ করতো কথা বলতো, কার্ড শেষ করতো কথা বলতো। স্কাইপিতে পিসিতে বসতে বলতো, পিসিতে বসতাম, কথা হতো। তো দেখা যেত যে আসলে আমাকে নিয়ে যে কি সন্দেহ করবে আমার ফ্যামিলি, ওরকম কোনো ওয়ে ছিল না, কারণ উনি থাকতো প্রবাসে, তো আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। ওকে। ওই যে ফোনে হ্যাঁ। ফোনে কথা যা হচ্ছে, কিন্তু আপনি যে সারা রাত কথা বলছেন, এটা কি আপনার ফ্যামিলি থেকে কেউ কখনো? সেটা আসলে জানবে কিভাবে, আসলে আমি আসলে ফিস ফিস করে কথা বলতাম, আচ্ছা। সেটা আসলে কেউই বুঝতো না। আচ্ছা। আর আমি অনেক রাত জাগতাম, আসলে কেউ এত রাত জাগতো কিনা আমাদের ফ্যামিলি আমি দেখিনি। Okay. সবাই আসলে 2টা-3টা বাজে ঘুমিয়ে পড়ে। ওকে। তো আমি রাত জাগতাম, এই রাত জেগে জেগে এরকম কথাই বলে, মানে আমার আসলে ওনার কাছে আর কিছু ভালো লাগতো না। উনিও এরকম অবস্থা যে আমাকে এত সুন্দর সুন্দর মেসেজ দিত, ওনার এসএমএস গুলো আসলে অন্যরকম ছিল। আমিও বিন্দাস ওনার জন্য পাগল হয়ে গেলাম, উনি আমার প্রতি। তো এইভাবে সম্পর্কগুলো জাস্ট ক্যারি হচ্ছে। 2011 সালে কোন একটা লাভ স্টোরি একটা প্রোগ্রামে উনিও ওদিক থেকে, আমি বাংলাদেশ থেকে কথা বলি। জি। তখন আমাদের সম্পর্কটা ছিল অনেক ভালো। তো এইভাবে চলতে থাকে। তো একটা পর্যায়ে আমাদের ফ্যামিলি দিক থেকে, যেহেতু আমি অনার্স তখন 3rd ইয়ারে 2014, তখন বলা হয় ফ্যামিলিতে বিয়ের ব্যাপারে। ওকে। তখন বিয়ের ব্যাপারে বলা হয়, তো আমি জাস্ট ওকে বলি যে বিয়ের ব্যাপারগুলো বলি। বলার পর ওর ওদিক থেকে কোনো রেসপন্স, আমি মানে ও বলতেছে এত আর্লি বিয়ে করবা, আর একটু সময় নেই। তো আমি বলছি দেখো, আমার ফ্যামিলি থেকে যেহেতু আমার ছোট বোনের জন্য বিয়ের ইয়ে আসতেছে, তো সেক্ষেত্রে আমি বড়, হ্যাঁ, আমাদের মানে আত্মীয়র মধ্যে, তো সেক্ষেত্রে আমাকে না দিয়ে তো আমার ছোট বোনকে পার করতে পারবে না, তো তুমি একটু তোমার ফ্যামিলিকে বলো। এটা বিয়ে আপনাদের পরিচয়ের কতদিন পরে? আমাদের পরিচয় 2009, তো 2014-তে, প্রায় 5 বছর হয়ে 5 গেছে। বছর। এই 5 বছরের মধ্যে কখনো সরাসরি দেখা হয়নি? না, আমাদের কখনই সরাসরি দেখা হয়নি। ওকে। দেখা হয়েছে 2014 সালের 12 ফেব্রুয়ারি, আচ্ছা। মানে কাবিং এর কিছুদিন আগে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি এরকম তাকে বাই ফোন বললেন যে জানো তার ফ্যামিলির সাথে হ্যাঁ, কথা বলতে। সেটাই। ওর ফ্যামিলি থেকে আমাকে মানে ওর সবাই না করতেছে যে তুমি এই সম্পর্কটাতে এসো না, কারণ তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড। এই গল্পটা একটু শুনিয়ে আসলে একটু ডিটেইলসে শুনি যে কিভাবে মানে তার সাথে প্রথম কথা হলো, কে আপনাকে না করলো? আমার শ্বশুর, ফার্স্টে আমার আসলে ওনার সাথে আমার কখনো কমিউনিকেশন ছিল না, হয়তোবা ওই আমার হাজবেন্ডের মাধ্যমে, মানে যিনি আমার হাজবেন্ড ছিল ওনার মাধ্যমেই কমিউনিকেশন, মানে আমার নাম জোগাড় করছে। জোগাড় করার পর দেন আমার শ্বশুর উনি আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কি লিমো? আমি বললাম জি। বলছে তোমাকে একটা কথা বলি মা, তুমি আমার এই কথাটা রাখো, তুমি আমার ছেলের লাইফ থেকে সরে যাও, কারণ তোমাদের সাথে আমাদের যায় না। আর আমার মানে যার সাথে আমার ফার্স্ট লাভ, উনি আমাকে ফার্স্টে পরিচয় দিয়েছিল এরকম যে উনি কোনো একটা জায়গা থেকে MBA করা, কি বলবো, উনি এস্টাবলিশড, মানে ওনার জায়গা দিক থেকে একটা মেয়ে একটা ছেলের মানে যেটা থাকলে বিয়ে, ভালো একটা বিয়ে প্রপোজ আসে, বা একটা ছেলের যা গুণাবলী থাকলে ওই ছেলেটার প্রতি একটা মেয়ে আকৃষ্ট হয়, উনি আমাকে সেইগুলোই বলছে। মানে সেগুলো আপনাকে ফোনে বলেছে? হ্যাঁ, ফোনে। পরবর্তীতে তার বাবা আপনার সাথে যোগাযোগ করেছে, ছেলেটির বাবা, জি জি। এবং সে আপনাকে বলেছে যে তাদের সাথে আপনাদের যায় না। এই যায় না বলতে উনি কি বুঝিয়েছেন একটু বলেন? চায়না বলতে উনি আমাকে যেটা বুঝালো যে উনি আসলে মানে অনেক সৎ একটা মানুষ, উনি আমাকে জাস্ট এটা বুঝালো যে উনি নাকি জানতে পারছে যে আমার ফ্যামিলি হচ্ছে হাই সোসাইটি, আর ওদেরটা হচ্ছে, মানে উনি আমাকে যেটা বুঝালো যে তোমাদের ফ্যামিলির সাথে আমি পারবো না, হ্যাঁ, তোমাদের ফ্যামিলি যেটা চাই আমি ওটা করতে পারবো না, সো তোমাদের ফ্যামিলির সাথে আমার যাবে না, আর তুমি আমার ছেলের লাইফ থেকে দূরে সরে যায় ভালো, আর আমাদের যে জায়গায় থাকি ওই জায়গার মেয়েকে আমরা বিয়ে করে। উনি আমাকে এটা বলে। এটা আপনার শ্বশুর বলেছে? জি। আচ্ছা, তারপর? তারপর আমি এটা শোনার পর না অনেক মানে কান্না করে ফেলি যে উনি আমাকে এই কথাটা বলতেছে কেন, মানে আমি তো কোনো ক্ষতি করতেছি না, আমি তো একটা সম্পর্ককে পরিপূর্ণ রূপের জন্যই বলা হয়েছে, আমি তো কোনো খারাপ কিছু করতেছি না। তো আমি না একটু কান্না করে আমি ওনাকে বলি যে দেখো,
মানে উনি আমাকে আঙ্কেল আমাকে এগুলো বলতেছে, তখন মানে ও মনে রেগে গেছে, রাগার পর বাসায় ফোন দিয়ে এগুলো বলছে, কেন এটা নিয়ে অনেক কিছু বলছে। তো আমার শ্বশুরের নেক্সট টাইম আমার সাথে আর কোনো কথা বলেনি কখন। তো আমার আব্বু মানে বলতেছে যে কি ব্যাপার, বিয়ের ব্যাপার, আমার জন্য ছেলে দেখা হচ্ছে, মানে খুব মানে জোর জোর করে ছেলে দেখা হচ্ছে, আমার সাথে বিয়ের প্রায় সব ঠিকও করে ফেলছে। আমি তো রাজি না, আমি তো বিয়ে করবোই না। তো আব্বু বলছে কেন, এটা জানার জন্য আমাকে ডাকছে। তো আমি বলতে পারতেছি না, আমার বোন হয়ে সে বলে দিল যে ওর একটা পছন্দ আছে, এরকম এরকম ব্যাপার। তো আব্বু বলে কি পছন্দ কি সব আমাকে ডিটেল জানাও, আর আমি ওই ছেলের সাথে কথা বলবো, ওই ছেলের মা বাবার সাথে কথা বলবো। দেন আব্বু আম্মু সবাই মিলে মানে ওর সাথে কথা বলে। আসলে ওর সাথে কথা বলার পরে আমার আব্বু মনে আর আমার শ্বশুর শাশুড়ি মানে কথা বলেনি, কারণ ও এত সুন্দর করে বুঝায় কথা, আর প্রয়োজন হয় না যে আলাদা একটা গার্জিয়ানের, মানে অনেক সুন্দর করে বুঝায়, অনেক সুন্দর করে সম্বোধন করে ও। তারপর আমার আব্বু ওর কথা শুনে তারপর বলো যে তোমার মা বাবাকে বলো বিয়ের একটা ডেট ফিক্সড করতে, যেহেতু কাবিনটা করে রাখো, পরে অনুষ্ঠানটা করা হবে। তো ও তো হে হে করে গেছে, কারণ ও বলে আমি মুরব্বিদের সাথে খারাপ কিছু করতে পারি, ওর কথা হচ্ছে সেটা। আমি আচ্ছা তোমার বাবাকে আমি এরকম বলে গেছি। দেন ওর আম্মুকে ও জানানোর পর ওর আম্মু আমাকে না করতেছে যে তুমি, ওর আম্মু আমাকে খারাপ ভাবে না করতেছে, মানে মানে অন্যভাবে। আসলে উনি যেভাবে বলতেছে উনি বলার সাথে সাথে আমি একটু কান্না করে দিই, আমি কি আন্টি আমি আসলে ওই ক্যাটাগরি মেয়ে না, আপনি যে ক্যাটাগরি ভাবতেছেন ওই ক্যাটাগরি মেয়ে আমি না। আর বলতেছে যে না তুমি লিখিত দিতে পারবা, তুমি কি ক্যাটাগরি মেয়ে। আমি কি লিখিত কি, আমি একটা মেয়ে লিখিত কি দিব, আমি কি ক্যাটাগরি মেয়ে, সেটা হয়তো আপনাদের ফ্যামিলিতে যখন আসবো সেটার প্রুফটা তখন পাবেন। তো এইভাবে করতে করতে আমার আম্মুর সাথে আমার মানে শাশুড়ির কথা হয়। তো কথা হওয়ার পর আম্মু অনেক কিছু বললো, বুঝালো। দেন বললো যে আচ্ছা বিয়ে হবে, কাবিন হবে আর কি। ওরা ফার্স্টে কাবিন করতে রাজি হয়নি, বলতেছে আংটি পরাবে, কাবিন করবে না আংটি পরাবে, আমার শাশুড়ি বলতেছে। তো আংটি পরাবে, আচ্ছা ঠিক আছে আংটি পরাতে আসবে। ওই দিন আসলো না, যেদিন আংটি পরানোর কথা ছিল সেদিন আসেনি, বললো কি একটা অসুস্থ ওর আম্মু আসতে পারেনি। তারপর বিয়ের জন্য ডেট ফিক্সড হলো, উনি আসলো 2014 12 ফেব্রুয়ারি। মানে আপনার যিনি হাজবেন্ড ছিলেন জি তিনি ওমান থেকে এই প্রথমবার বাংলাদেশে আপনার সাথে দেখা করবেন এবং বিয়ের উদ্দেশ্যে এলেন। জি জি তো ঠিক আছে, এবার প্রথম দেখা হলো। হ্যাঁ এবার একটু প্রথম দেখার গল্প। হ্যাঁ প্রথম দেখার গল্পটা উনি আমাকে এত স্বপ্ন দেখাইছে, আমাকে বলতো যে প্রথম দেখাটা না অন্যরকম হবে, তোমাকে তো আমি সরাসরি দেখি নাই, তুমি আমাকে সরাসরি দেখো না, জাস্ট ফেসবুকে দেখছি তুমি বসুন্ধরাতে মানে একটা জায়গায় থাকবা, আমি তোমাকে খুঁজে বের করবো। উনি আমাকে এটা বলছিল মানে দেখা হওয়ার আগে। কিন্তু আমাদের দেখাটা হয়েছে কিভাবে, উনি আসছে আমাকে বলতেছে মানে 12 ফেব্রুয়ারি আসলো, উনি এসে আমাকে ফোন দিয়ে বলতেছে রিমো তুমি এয়ারপোর্টে আসো। উনি আমাকে যেটা প্ল্যান ছিল আসলে সেটা কিছুই হয়নি। তো আমি তো একা হুট করে এয়ারপোর্টে কিভাবে যাব, আমার ভাইকে নিয়ে গেলাম। তো ওনাকে ওদিক থেকে আনলাম, আনার পর উনি একটা রেস্টুরেন্টে বসলো খাওয়ার জন্য। তো আমার না প্রচুর মাথা ব্যথা ছিল। উনি আমার ভাই যাচ্ছে আমার জন্য ওষুধ আনার জন্য, উনি বলতেছে তোমরা তো এতদিন করছে, এখন আমাকে করতে দাও ওর জন্য, এখন সবকিছু আমি দেখবো। তারপর উনি ওনার এত জার্নি করে এসে উনি তারপর মানে আমার জন্য ওষুধ আনার জন্য গেছে। এই ব্যাপারটা আপনাকে আরো বেশি ভালো আরো বেশি মানে উনি আমার জন্য মানে কষ্ট বলে কি না তোমাকে আমি কিছু করতে দেবো না, তুমি ওষুধটা খাও তারপর বাসে চলে যাও, আর পরের দিন আমরা ভালো মতো দেখা করবো। তো ওই দিন একটু লাঞ্চ করলো একসাথে, আমি আমার ভাই আর উনি। কিন্তু ওনার পরিবার থেকে কেউ ওনাকে রিসিভ করতে দেশে ওখানে আসে না, ওইদিকে আসেনি। আসলে উনিও কিন্তু বলেনি উনি যে আসছে, ওনার পরিবারকে উনি জানেনি, উনি আমাকেই বলছে, ওনার ফ্যামিলিকে বলেনি। তারপর এর পরের দিন আবার দেখা করলাম, সেটা হচ্ছে বসুন্ধরাতে। তো উনি তো আমার দিকে মানে ফার্স্ট মানে খুব ভালো মতো দেখছে, সে জায়গায় আমার ভাই ছিল না, তো দেখছে বলছে তুমি এত সুন্দর, মানে তোমাকে মানে ফেসবুকে পিকচার দেখছি বাট সামনে সামনে তুমি আরো সুন্দর।
এটা তো আপনি তার দিকের কথা বলছেন। জি আমি একটু আপনার কথাও শুনতে চাই, যেহেতু আপনি এর আগে একটা মানুষের সাথে প্রথমত ফেসবুকে বা স্কাইপিতে দেখে করেছেন এবং তিনি আপনাকে যা যা বলেছে সেগুলো আপনি সবই বিশ্বাস করেছেন, জি। যে তিনি একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে MBA পড়েছেন, জি। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তিনি তার মতো করে আপনাকে বলেছিলেন। তো তাকে যখন আপনি প্রথম দেখলেন এবং একটা মানুষের সাথে যখন দেখা হয়, কথা হয়, হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা পরে কিন্তু তাই মানুষটার সম্পর্কে কিছুটা হলেও একটা আইডিয়া হয়, তখন আপনার কি মনে হয়েছিল? আমি ওনার প্রতি মানে এত মানে কি বলবো, পাগল বলতে কি বোঝায়, মানে পৃথিবীতে মনে হয় উনি একদিকে আচ্ছা আমি আরেকদিকে, আচ্ছা মানে ওনার ছাড়া আমি কোনো কিছু বুঝতাম না। আর আমার কাছে না সুন্দর কি বা ওনার কি আছে না আছে সেটা আমার মেইন জিনিস ছিল না। না, আমি একটু মানে উনি যা যা বলেছিলেন জি জি সেই কথাগুলোকে আপনি যখন তাকে সামনে দেখলেন তখন জি। কি ওরকমই মনে হচ্ছিল, তার অ্যাটিটিউডে, তার ব্যবহারে? আসলে সেরকমই করতেছিল, আচ্ছা সেরকমই করছিল। ওকে তো আমি তো আসলে আরো বেশি ওনার প্রতি উইক হয়ে গেছি, আচ্ছা ওনাকে সরাসরি যখন দেখছি আরো বেশি উইক হয়ে গেছি। আসলে ওই যে দেখতে সুন্দর ওইটার জন্য না, হুম। উনি দেখতে যে খুব সুন্দর তা না, আছে মোটামুটি। ওনার কেয়ারিং গুলো আপনার অনেক ভালো। জি আচ্ছা আসলে একটা মেয়ে সেটাই খুঁজে। ওকে তারপর তো এইভাবে করতে করতে তো বলতেছে যে এত টাকা, মানে আমার আব্বু আমাদের মেয়েদের সবারই কাবিন একটু বেশি করছে। হ্যাঁ, কারণ পরবর্তীতে মানে ঝামেলার ক্ষেত্রে কোনো একটা ব্যাপার, যেহেতু উনি মুরব্বী ওই দিক থেকে উনি এটা চিন্তা করছে, আচ্ছা। তো উনি একটু কাবিনটা বেশি করছে, বেশি করাতে এই কত করেছেন সেটা? সেটা 10 লাখ। আচ্ছা 10 লাখ টাকা করেছেন, এটা নিশ্চয়ই আপনার হাজবেন্ডের সাথে কথা বলেই করেছেন। হ্যাঁ, ও বলতেছে 20 লাখ করার জন্য। আচ্ছা আমার হাজবেন্ড বলতেছে তুমি কত চাও, আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কত, আমি কি আপনি বলেন। আসলে আমার সাথে ওনার কিন্তু আপনি সম্বন্ধটা মানে কাবিনের পর তখন তুমি আপনি সম্বন্ধ ছিল। তো আমি বলছি আপনি যেটা বলেন সেটাই। তো উনি বলতেছে 20 লাখ। তাই আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন সেটাই আমি আব্বুকে বলবো। তো আমার আব্বুকে বলে, আব্বু বলে যে কাবিন দিয়ে কি করবা, সংসারটা নিন, কাবিন কি করবে তোমাকে, 10 লাখ করি, সবার বেলা যা করছি তোমারটা তাই হবে। কিন্তু আমার শ্বশুর মানে শাশুড়ি ওরা একটা মানতে রাজি না, বিশেষ করে আমার শাশুড়ি, উনি তো মানবি না। তারপর উনি আমাকে বলতেছে তুমি কাবিনের আগে উনি আমাকে বলতেছে তুমি একটা লিখিত দাও, তুমি কাবিনের টাকা কখনো দাবি করবে না। আচ্ছা আমি না ভাইয়া এই কথাটা আজকে বলতেছি, আসলে আমার আব্বু আম্মু এটা কেউই জানে না। আচ্ছা। উনি আমার থেকে লিখিত না নেওয়া পর্যন্ত আমাদের বিয়েটা দিবেন। তো আমি না মানে আর নিজে উনি আপনাকে কি বলেছে আরেকবার বলুন? উনি আমাকে বলছে যে তুমি কখনো কাবিনের টাকা দাবি করতে পারবা না, সেটা একটা লিখিত দিবা, তোমার লেখা, তোমার সিগনেচার, আচ্ছা তাহলে আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিব। এটা কে বলেছে আপনাকে? আমার শাশুড়ি, ওকে উনি আমাকে এটা বলছে যে এটা হয় তাহলে তোমার সাথে আমার ছেলের বিয়ে হবে। আচ্ছা তো আমি আসলে এত বেশি ওনাকে পছন্দ করতাম যে যেটা বলতেছে আমার সেটাই মনে হচ্ছে না, আমার মেনে নেওয়া উচিত। তা আমি না রাজি হয়ে গেছি। তো উনি বলতেছে কাবিনের আগের দিন তুমি আমাকে কোরিয়ার করে এটা পাঠাও। তারপরে আমি কোরিয়ার করে ওইটা পাঠালাম আমার সিগনেচার সহ করে, আমি কখনো কাবিনের টাকা দাবি করব না, পাঠালাম। তো উনি এটা পেয়ে তারপরে আসছে মানে ছেলেকে নিয়ে। উনি কিন্তু আপনি যে এই কাজটা করেছেন, আপনি যে লিখে পাঠিয়েছেন, এটা আপনার ফ্যামিলিকে? না, এখনো এই যে আজকে মানে জানবে, এটা এখনো কেউ জানে না। মানে আমাদের কাবিনের ডেট ফিক্সড হইল। তো বিয়ের যেদিন কাবিন, তো উনি আমার শাশুড়ি ওরা ওদের জায়গা থেকে ঢাকায় আসলো। আসার পর আমি জাস্ট কাবিনের একটা কথা ভুলে গেছি। আমার হাজবেন্ড যখন আসছিল তখন আমাকে বলতেছিল, রিমো এত তাড়াতাড়ি বিয়ের ব্যাপারটা করছো যে আমি আসলে টাকা পয়সা কিছু এখনো ম্যানেজ করতে পারিনি, অনেক কিছু দরকার হয়। তো আমি আসলে আমার ফ্যামিলিও জানতো না, আমি আসলে আমার হাত খরচে যা দিত, আমি আসলে তখন জব কিছুই করতাম না। আব্বু যে হাত খরচ দিত, সেই হাত খরচে যেটা আমি অ্যামাউন্ট জমাতাম সেগুলো দিয়ে সব ভেঙে আসলে আমি কাবিনের যে খরচগুলো একটা ছেলেকে মানে ভালো মতো আসার জন্য যা লাগে, ডালাগুলা থেকে শুরু করে সব আমি কিভাবে সাজালে সুন্দরভাবে সব দিয়ে দিলাম ইভেন্টে। তো ওই সুন্দর করে সবকিছু গুছিয়ে আসছে। আর ওনার যা করার ওটা তো আমাদের ফ্যামিলি থেকে দিচ্ছে, আর আমাকে যা করার মানে ছেলে পক্ষ থেকে দেওয়া হয় সেটা আমি নিজেই কিনছি। আপনি নিজেই কিনে দিয়েছেন? সেটা আমি নিজেই মানে নিজে আমার টাকা দিয়ে কিনে বোঝাচ্ছি যে সেটা ও দিছে। ওকে
Very good. তো তারপর আমি পার্লারে সাজগোজ করতেছি, তো পার্লারের থেকে ও আমাকে ফোন দিয়ে বলতেছে আমার আম্মু আসছে, তুমি পার্লারে সাজগোজ করতেছো, কাকে দেখাবা, তুমি আমার আম্মুর একটু খোঁজ খবর নাও না। ওর আম্মু আসছে একদিক থেকে অন্য একটা অঞ্চল থেকে, তো তুমি ওদিক থেকে আসছে এত দূর থেকে জার্নি করে, তুমি আমার আম্মার একটু খোঁজ খবর নিল না, কোথায় আছে কি করতেছে, তুমি সাজগোজ নিয়ে ব্যস্ত। তো আমি ওইটা রেখে তাতে করে ওনাকে ফোন দিলাম, কি খবর কি, উনি যেটা বলছে সেটাই শুনতেছি। তো এর মধ্যে আমাদের অনুষ্ঠান যেখানে একটা রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানটা হয়, তো নিশ্চয়ই জানবেন ভাইয়া যে চাইনিজ রেস্টুরেন্ট গুলো সাধারণত 12টার পর সেটা ক্লোজ করে দেওয়া হয়। ও আমার হাজবেন্ড বা আমার শ্বশুর বাড়ির মানুষ কেউ তখনও আসতেছে না, 12টা অলরেডি বেজে গেছে। আর আমাদের পক্ষে যারা, তার অলরেডি খাওয়া দাওয়া করে চলে গেছে, জাস্ট আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারাই। তো সবাই ভাবতেছে যে অনেকে আছে না যে জাস্ট বলে বিয়ে করতে আসবে, এরপর আসে না, ধোঁকাবাজি করে, বাট এমন কিছু কি ব্যাপার আছে কিনা সবাই এটা নিয়ে অনেক সন্দেহ করতেছিল। পরের দিন অব্দি আমাকে ফোন দিয়ে অনেকে বলতেছে তোমার বিয়েটাকে হয়েছে, জিজ্ঞাসা করতেছে। তো যখন হইলো, কাবিনের সময় কাজীকে কিছু একটা টাকা অ্যামাউন্ট দিতে হয় বিয়ে করানোর সময়। ওই টাকাটাও আমার হাজবেন্ডের কাছে ছিল না, সেটাও আমি আমার কাজিনের কাছে ম্যানেজ করে ওই টাকাটা কাজে ওই বিয়েতে আমি স্টেজে বসে আমি ওইগুলো ম্যানেজ করতেছি। তারপর কাবিন হওয়ার পর ওরা আসলো, বিয়েটা সব শেষ হলো। এর পরের দিন আমাকে নিয়ে আমার শাশুড়ি যেদিকে উঠছে সেদিকে গেলাম, ওনাকে সালাম করলাম, তারপর একসাথে খাওয়া দাওয়া করলাম। করার পর উনি যেদিক থেকে আসছে ওদিকে উঠে বাসে উঠে দিলাম, উনি চলে গেল। এইভাবে চলতেছে 2014। উনি 2 মাস থেকে তারপর আবার চলে গেছে প্রবাসে। এর মধ্যে মাঝে মধ্যে উনি আসতো। হুট করে 2016 আমাদের সম্পর্কটা ভালোই চলতেছে, মোটামুটি টেনে হিচড়ে যেভাবে বলার, উনি আমাকে বিয়ের পর, কাবিনের পর 1 টাকা হাত খরচ দিত না, বলতো যে দিব আস্তে আস্তে, আমার একটু ঝামেলা চলতেছে এরকম এটা সেটা। তো আমি তো আমার আব্বুর বাসে থাকি, তো আমার আসলে সেরকম লাগতো, যেহেতু পড়াশোনা করতেছি, যাইতেছি, বাইরে হচ্ছে, সেগুলো সব খরচ আব্বুই বিয়ে করতো, উনি আমাকে দিত না কিছুই। ঈদ যেত, মজার কথা, ঈদেও আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে আমি শপিং করে দিতাম। আর আমার শ্বশুর বাড়ি থেকে এই যে আজকে 5 বছর দিয়েছে, একটা সুতাও বলতে পারবে না আমার জন্য ওরা দিচ্ছে। আচ্ছা বাদ দিলাম, আমার হাজবেন্ড যিনি প্রবাসে থাকে, আমি এই দিক থেকে DHL এ কিন্তু বক্স হিসেবে কাউন্ট করা হয়, কোনো কিছু পার্সেল করলে সেটা। আমি যে গিফট বিয়ের যত খরচ, কাপিং তো হইলো, বিয়ের অনুষ্ঠান হইলো 2015-এ, পুলিশ কনভেনশন যত খরচ সব আমি বিয়ে করছি। তো ওইগুলো আমার আব্বু বলতেছে যে আমার মেয়ে সবকিছু কেন, তখন জানতো আমার আব্বু যে আমি কিভাবে জানছি, আমি যার থেকে ধার করছি উনি আমার খুব কাছে, তো উনি আমাকে প্রেশার দিতেছে টাকার জন্য। তো একটা সময় আব্বুকে বলছে, বলার পর আব্বু এটা জানছে, জানার পর আব্বু বলছে আমার মেয়ে এত কিছু করলো অথচ ওর দিক থেকে কিছু আসলো না, আমাকে অনেক বকাবকি করতো আমার আব্বু। তো ওকে ডাকার পর বলতেছে যে তোমার যে জায়গায় জব করো আমার এটা একটু লেখো। ও জব করতো না, ও বলতো যে ও বিজনেস করে আর নিজের দোকান। তো আচ্ছা, তো ওইটা লিখতে না অনেক সময় নিল, বসে আসতে লিখতেছে না। তো আমার আব্বু বলতেছে কি একটু রাগ করে, তুমি আর লিখতে হবে না, তোমাকে আজকের পর থেকে তুমি আলাদা, আমার মেয়ে আলাদা, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমাকে বলতো যে ছেড়ে দাও, ও তোমাকে শান্তি দিচ্ছে না, একটা বিয়ের পর থেকে একটা মুহূর্তে তোমার মেয়ে হ্যাপি দেখি নেই, বিয়ের আগে তুমি যেমন ছিলা এর যে অবনতি হচ্ছে তোমার সবকিছুতে। তারপর ভাইয়া ওর মতো করে আব্বুর বাসায় আমাদের যে রুমে দেওয়া হয়েছিল সেই রুমে ও চলে গেল। আমিও ওর আব্বু কথা না শুনে ওর সাথে আমি ওই রুমে চলে গেলাম। তো আমি আসলে আমার কাছে মেন ছিল যেটা বিয়ের পর মেয়েদের হাজবেন্ড সব, আমার কাছে এটা মনে হইতো ও যাই হোক ওর কাছে কিছু থাকুক আর নাই থাকুক, আমার কাছে এটাই মেনলি ছিল। আমি ওর মতো করে ওর কাছে চলে গেলাম। তো ও বলতেছে আমি এখানে আর থাকবো না, আমি আমার আমার শ্বশুর বাড়ি ওদিকে নিয়ে যাবে আমাকে একবারের জন্য। তো আমিও আসলে ওর সাথে সাথে চলে গেলাম। যার পর এদিক থেকে আমি যার থেকে লোন করে বিয়ের অনুষ্ঠানগুলো করছিলাম, উনি আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করতেছে।
মানে প্রতিনিয়ত আমি একটা চাপের মধ্যে থাকি। তো আমি ওকে বললাম যে তুমি কিছু একটা করো, দেখো আমি একটা মেয়ে মানুষ, আমি এত লাখ লাখ টাকা আমি ধার করছি, সেগুলো তো অবশ্যই আমাকে চাপ দিবে, তুমি একটু কিছু করো। ওইদিকে ওর পারত বেশি, মানে আমি আস্তে আস্তে দেখলাম যে ও আসলে টোটালি চেঞ্জ হওয়া শুরু করলো। আগে যেরকম ছিল, মানে আগে আমার প্রতি আমার একটা হাতটা কেটে গেলেও পর্যন্ত ও মানে ওদিক থেকে কান্নাকাটি করতো, সে জায়গায় আজকে ও এই জায়গায় এসে আমার মানে আমার বিপদ দেখে ও আমার একটা হেল্প করতেছে না। তো আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম, ওদের পক্ষে থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না। বল কেন করছো? আমরা কি বলছিলাম তোমাকে লোন করার জন্য? আমরা তো তোমাকে এমনি উঠে নিয়ে আসতাম, কাবিন হয়েছে তখনই তো বলছিলাম আমাদের সাথে চলে এসো। তো আমি বললাম যে মা, আমাদের ফ্যামিলিতে আসলে এইভাবে বিয়ে অনুষ্ঠান হয়, মানে এইভাবে হয় না, বিয়ের অনুষ্ঠানগুলো একটু জাঁকজমক করে হয়। আর আমাদের ক্ষেত্রে আমার আব্বু মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেয়, যে মানে প্রথম মেয়েকে যেভাবে দিচ্ছে সব মেয়েকে সেভাবে করে অনুষ্ঠান করে দিচ্ছে, তো আমাকে কেন দিবে না? তারপর আমার সাথে ওর প্রচুর ঝগড়া হয় এই যে ব্যাপারটা নিয়ে, টাকা পয়সা ব্যাপারটা নিয়ে। এক পর্যায়ে ও আমাকে মানে গায়ে হাত তুলে, মানে আমি আমার শ্বশুর বাড়িতে থাকা অবস্থায়, তখন আমি না একটু জোরে কান্না করে ফেলি। আমার শ্বশুর মেয়ে শুনছে। ওই দিন রাতে আর ঘুমাইনি। পরের দিন সকালে আমি অনেক মানে চিৎকার চেঁচামেচি করি। আমার কিন্তু অনেক রাগ ছিল, অনেক রাগ ছিল। আসলে উনি আমাকে অনেকটুকু রাগ কন্ট্রোল করেছিল একটা সময়। তো আমিও অনেক ওনার সাথে চিৎকার চেঁচামেচি করি যে কেন উনি এরকম করতেছে, আমি তো ওনার ওয়াইফ হই, আমার বিপদে উনি কেন কাছে দাঁড়াবে না। দেন তারপর আমি পরের দিন সকালে বাধ্য হয়ে আমার বোনকে ফোন দিয়ে বলি যে আমার এরকম এরকম প্রবলেম চলতেছে, আমার গায়ে হাত তুলছে। আমি কখনো মানে বড় হয়েছি, মানে কেউ আমার গায়ে হাত তোলে নাই, আব্বু মতো না, উনি কেন আমার গায়ে হাত তুলতেছে। আমি অনেক কষ্ট পাইলাম। কষ্ট পাওয়ার পর আপুকে বললাম, আপু বলতেছে তোমার হাজবেন্ডকে দাও। আমার আপু যেহেতু বড়, ওকে দুইটা কথা বলবে। যখন বলা বলে শুরু করছে, সে আমার আপুকে উল্টা বলতেছে। ও কিন্তু আমার আপুকে বলে ওর নিজের কোনো বড় বোন নাই, আমার আপুকে নাকি ওই স্থানে রাখে। সে জায়গায় আমার আপুর সাথেও সে গালিগালাজ করতেছে। তারপর আমি অনেক কানাকাটি করছি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, মানে কোনো খাওয়া দাওয়া নাই। পরে আমি আমি একটু পিছনে যাব। আচ্ছা। আমি যে কথাগুলো আসলে আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে ঘুরছে আর কি, লিসেনাররা হয়তো বা অনেকে শুধু শুনে যাচ্ছেন, বাট তাদেরও হয়তো অনেকের প্রশ্ন একই। তা আপনার তো অলরেডি এর মধ্যে কতদিন হয়েছে বিয়ের পরে, এই যে ঘটনাটা বলছেন, এটা এর মধ্যে কতদিন হয়ে গেল? এর মধ্যে 3 বছর, মানে মানে বিয়ের পরে 3 বছর হয়ে গেল। 3 বছর। এই যে মানুষটাকে আপনি বার বলছেন আমি তাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে যে সে আপনার বাবা যখন তাকে বললো সে কি করে সেটা লিখতে পারলো না, এবং আপনি বললেন যে তার পড়াশোনার ব্যাপারটা আপনি ততদিনে বুঝে ফেলেছেন, তো এগুলো নিয়ে কি তাকে কখনো প্রশ্ন করেছেন যে অ্যাকচুয়ালি তুমি কি পড়াশোনা করেছো, বা তুমি কি জব করো, কেন তুমি বাবার সামনে লিখতে পারলে না বা বলতে পারলে না? এগুলো নিয়ে কি আপনার কখনো কথা হয়নি তার সাথে এই 3 আমার বছরে? সাথে যখনই কথা হইতো, যখনই জিজ্ঞাসা করতাম, সে আমার সাথে তখনই এই ব্যাপারগুলো নিয়ে ঝগড়া করতো। মানে সে বলতো যে তোমার এগুলো জানা কেন দরকার, আচ্ছা এই কথাটা ফার্স্ট। আর দ্বিতীয়ত এই কথাটা উঠলে আমার সাথে ঝগড়া। আমাকে বলতো যে মানে আমার আব্বুকে নিয়ে বাজে বাজে গালাগালাজ করতো। আচ্ছা হ্যাঁ, বলতো যে আমি পড়াশোনা করছি, ও ওর দিক থেকে মানে বলতো, কিন্তু আমি ওর ফ্রেন্ড সার্কেল আমাকে ফোন দিয়ে বলতো, ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে যে রিমো, তোমার হাজবেন্ড, মানে এটা বলতে গেলে আমি কষ্ট পাই, যে তোমার হাজবেন্ড আমাদের এখানে মানে বিদেশে মানে লোক নেওয়ার কথা বলে অনেকে নাকি জাল পাস করতেছে। আচ্ছা যখন আমি এটা শুনছি, মানে এটা হচ্ছে কাবিনের 4 মাস পর, মানে আমি শোনার পর যখন ওকে জিজ্ঞাসা করি, উল্টা ওই ফ্রেন্ডের নামে আমাকে উল্টা পাল্টা কথা বলতো। আচ্ছা ওই ফ্রেন্ড নাকি অ্যাডিক্টেড, মানে উল্টা পাল্টা কথা বলতো আমাকে। তো আমি কখনো জিজ্ঞাসা করতে চাই না, উল্টা আমার সাথে ঝগড়া করতো। ওকে মানে ও যে লেভেলের, আমাকে ওই লেভেলে নিয়ে চলে যেত। ওকে তো ভাইয়া তারপর 2016 এরকম গেল। তাও আমি তো ব্রেক করবো, আমি আমার শাশুড়িকে বলতেছি যে আমি আমার বাসে ব্রেক করবো, ঢাকাতে ব্রেক করবো। উনি বলতেছে না, এখন তো আমার ছেলে যেতে দিবে না, তুমি এখন যেও না। তা আমি অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে, তখন আসলে আমার শ্বশুরবাড়ির মানুষরা আমার সাপোর্টে ছিল। আরেকটা কথা, আমি যখন চিটাং যাই, মানে আমি যে জায়গায় আমার শ্বশুর বাড়ির কথা বলতেছি, ওদিকে যখন যাই তখন আমার শ্বশুর বাড়িরা ও আমাকে অনেক পার দিত। যেমন আমি ওদিকে পানিটা একটু আমি খেতে পারতাম না, আমার জন্য আলাদা কিনে নিয়ে আসতো। আমি কোনটা খেতে পছন্দ করি সেটা করতো। মানে ও আমার জন্য অনেক করছে। মানে সত্যি কথা, এটা কি আসলে সত্যিকার লাভ ছিল কিনা এখন আমার এই জায়গায় এসে মনে হচ্ছে আমি জানি না। আচ্ছা অনেক করতো, মানে আমি কোনটা খেতে পছন্দ করি, আমার মানে আমার শ্বশুরের মানুষরা আমার কিছু বললে সেটা সহ্য করতো না। তখন 2016 যখন আমি ওদের বাসায় গেলাম, তখন চিত্রটা অন্যরকম হয়ে গেল।
আমি চিটাং থেকে মানে আমার শাশুড়িকে বলে ব্যাক করার জন্য আমার বাপের বাসায় অনেক রিকোয়েস্ট করি। তো উনি বলতেছে আমি কার সাথে পাঠাবো, আমার তো কোনো ছেলে মানুষ দিকে নাই, তুমি একা একা যাও। আসলে আমি কখনো এত দূরে জার্নি কখনো করি নাই, কখনো জানি না কোন দিক থেকে কিভাবে উঠতে হয়, আর আমার কাছে সেই পরিমাণের অর্থ ছিল না যে আমি ওদিক থেকে ঢাকায় ব্যাক করবো। দেন আমি আম্মুকে বলি মানে আমার জন্য টাকা পাঠাতে, যেন আমি ওদিক থেকে ব্যাক করি। তো আম্মু টাকা পাঠায় বিকাশে, আমার দেবরের মোবাইলের মানে বিকাশ ছিল সেদিকে। তো আমি ওদিক থেকে ব্যাক করি। আমি মানে এত দুর্বল ছিলাম ভাইয়া যে আমি একটা লাগেজ ক্যারি করার মতো মানে আমি তখন কেমন হয়ে গেছিলাম জানি না। আসলে তখনও বুঝতে পারিনি যে আসলে আমি কনসিভ করছি, তখন আমি বুঝতে পারিনি। দেন আমি ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর আর আমার আসার কারণটা ছিল যে আসলে মানে আমার যে প্রেশার ক্রিয়েট হচ্ছিল যে দেনা পাওনার ব্যাপারগুলোতে, সেগুলোর কারণে আমি ঢাকায় আসছি। আমি ওদিকে বসে থাকলে সবাই বলবে যে ওর কোন চিন্তা ভাবনা নাই, চিটা মানে ওই শ্বশুর বাড়িতে বসে আছে। তো আমি ওদিক থেকে ব্যাক করে ঢাকায় আসলাম। আসার পর আমার সবকিছুতে খারাপ লাগতো, আমি পড়াশোনা ঠিক মতো করতে পারতাম না, কেমন যেন লাগতো। আর টোটালি আমার হাজবেন্ডের সাথে তখন আমার কোনো যোগাযোগই ছিল না, ও আমার সাথে কোনো ফোন দিত না, আমিও দিতাম না। আর আমি জানি কেমন হয়ে গেছিলাম, মানে কোনো কিছু আমার ভালো লাগতো না। দেন আমি সব কথাগুলো শেয়ার করলাম আমার ছোট বোন আমার এক ফুপির কাছে, যে এরকম এরকম ঘটনা আসলে আমি বুঝতেছি না। তখন ওরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, তখন শিওর হইলাম যে আসলে আমি কনসিভ করছি। দেন তারপর আমি 4 মাসের সময় মানে তখন অলরেডি 2.5 মাসের মতো, 2.5-3 মাস, আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম ব্যাপার, আপনি আসেন, মানে তুমি আসো সেটা বলেন। উনি না খুব একটা যে খুশি সেটা না, উনি বলো যে আল্লাহ এটা হয়েছে আমি আসবো, খুশি হয়ে যে কোনো একটা কথা সেটা বলেনি উনি। তো আমিও আমার শ্বশুর বাড়ির কাউকে জানাইনি, ও শুধু ওনাকে জানাইছে। তো উনি আসলো, আসার পর আমাদের বাসায় না, যেহেতু আমার আব্বু ওকে বলছে এদিকে না আসার জন্য, আর ওকে পছন্দ করে না, ও আসবে না। তো দূর থেকে ও বলতেছে তুমি এই জায়গায় আসো, আমি এই জায়গায় দেখা করবো, আমাদের বাসার কাছাকাছি। আমি ঠিক ওই জায়গায় গেলাম, ওর সাথে দেখা করলাম। 2 দিন পর সে আমাকে বলতেছে যে আমি না আবার চলে যাব, ব্যাক করবো, যেদিক থেকে আসছি প্রবাস থেকে আমি ব্যাক করব। তো আমার হাতে না এখন না প্লেন ফেয়ারটা নেই, আমি তো যাবো। আর যদি 2 দিন পর যাই, 2 দিন পর গেলে নাকি ওর মানে ওদিকে নাকি মানে আর ঢুকতে পারবে না। হ্যাঁ, মেয়াদ নাকি কিসের জন্য একটা মেয়াদ থাকে, সেটা শেষ হয়ে গেছে। আবার পাসপোর্টের মেয়াদও নাকি সে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো ভাইয়া, আমি তো বুঝতেছি না আমি কি করবো। তার মধ্যে হচ্ছে আমি ফার্স্ট প্রেগনেন্ট, দ্বিতীয়ত শুক্রবার, আমি কার কাছে টাকা খুঁজবো, কে আমাকে দিবে। আর তার মধ্যে তখন রমজান মাস চলতেছিল, আমি তো কোনো কোল কিনারা না পেয়ে লাস্টে আমি আমার আমি যার থেকে লোন করছিলাম ওনাকে আবার বললাম, উনি আবার দিল। দেওয়ার পর আমি ওনাকে হাতে দিলাম যে আপনি এবার যান, তুমি এবার যাও, যাওয়ার পর তুমি ভালো কিছু একটা করো, আর আমাকে কথা দিয়ে যাও স্মোক করবা না। আচ্ছা, একটা কথা আমি একটু ভুলে গেছিলাম, আমার আব্বু যখন ওকে মানে একটু গালাগালি করলো, বকাবকি করছিল, ওই যে তুমি কিসে জব করো সেটা জানার জন্য, মানে এটা ভালো মাইন্ডই বলছিল। তো ও আবার এটা খারাপ মাইন্ডে নিয়ে মানে অনেক রাগান্বিত হয়ে গেছিল। হওয়ার পর আমিও আমার মানে আমাদের যে রুম, সেই রুমে চলে আসার পর সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল। তারপর অনেক প্রচুর পরিমাণে স্মোক করতো, তো ওই স্মোক করে ওর হাত পুড়াচ্ছিল। আমি অনেক রিকোয়েস্ট করি, সে রাখেনি, উল্টা আমাকে আর মারছিল। আমাকে বলতেছে আমার হাতে 3টা মানে স্পট পড়ছে, এই দাগগুলো যতদিন না শুকাবে ওনাকে আমার আব্বুর উপর আমার ফ্যামিলির উপর প্রতিশোধ নিবে। আমি এটা আবার কি কথা বললা, এটা কিসের প্রতিশোধ, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে তুমি কোথায় কি করো, এটা স্বাভাবিক, দেখতেছে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেছে এদিকে, তাই তোমাকে জিজ্ঞাসা করছে। তো তারপর মানে ওর মানে এসে বাইটে চোর। তারপর সে কি করলো, যে যখন বাচ্চা হওয়ার ব্যাপারটা, তো ও আসলো, ওরে পাঠাইলাম, পাঠানোর পর সে পৌঁছালো ঠিক মতো। ও তারপর ওর মা, আমি বলছি তোমার আম্মুকে বলো, তোমার আব্বুকে বলো, তোমার ভাইকে বলো টাকা ম্যানেজ করে দিবে, তোমার প্লেন ফেয়ারটা ম্যানেজ করে দিবে। সে ফোন দিচ্ছে, ওর আব্বুকে ফোন দিচ্ছে, ওর আব্বু বলতেছে পারবে না। ওর ভাইকে ফোন দিচ্ছে, ওর ভাই মোবাইলটা অফ করে দিচ্ছে।
ওর মাকে ফোন দিয়েছে, ওর মা বলছে রিমুকে বলো, রিমু ম্যানেজ করবে। আচ্ছা ওর মা ভাবতো যে আমি আসলে যে ফ্যামিলির আমাদের মানে অনেক টাকা পয়সা আছে আর আমি যেহেতু সবকিছু করতেছি, তাহলে তো সেটা বোঝাই যাচ্ছে যে আসলে আমার কাছে আসলে টাকা পয়সা অনেক আছে। তো তারপরে আর কি করা, তো আমি অনেকে পাঠালাম, উনিও গেল, উনি ওনার মতো করে বাইরে গেল। তো আমার শাশুড়ি বলছে তুমি অনেক দোয়া পাবা, তুমি আমার ছেলের উপর একটা উপকার করলা, এরকম অনেক কিছু বললো। তো গেল উনি। তারপর বাইরে আমার বেবির মানে একটা ডাক্তার প্রতি মাসে চেক আপের জন্য যেতে হয়, সেটা একটা খরচ আছে, সেই খরচটা কখনো উনি দিত না। বলতো যে রিমু আমি একটু প্রবলেম আছে, মানে সবসময় একটা কথা প্রবলেম আছে। আমিও না মানে আচ্ছা থাক, হয়তো বা থাকতে পারে, আবার ঠিক হয়ে যাবে, বিয়ের পর প্রথম 2-3 বছর একটু খারাপ যেতেই পারে। তো এরকম আমার বেবি যখন হবে, আমি অনেকে বলতেছি আপনি আর কিছু করেন আর নাই করেন, আমার বেবির যে খরচটা, হসপিটালে যে খরচটা, সেটা আপনি বিয়ের করবেন। উনি বলছে আচ্ছা করবো। তারপর উনি আমার বেবি ডিসেম্বরে হয়, 2016 ডিসেম্বরে। উনি আমার বেবির খরচটা মানে তো দেই নাই, মানে ওই দিন আর ফোন, মানে এর আগে আর ফোন নাই। যখন বেবিটা হয়েছে আমার পক্ষ থেকে আমার আত্মীয় স্বজন ওকে ফোন দিয়ে জানাচ্ছে আপনার বেবি হয়েছে, ছবি পাঠিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার যে হাজবেন্ড, আমাদের পছন্দের বিয়ে, সে কখনোই ফেসবুকে আমার সাথে যার বিয়ে হয়েছে সেটাই বলতো না, মানে সেটা ছবি দিত না, মেরিট সেটাও ইন্ডিকেট করতো না, আর আমার বেবি হয়েছে সেটা ছবিও কখনো দিত না। তো তারপর আমি জাস্ট হসপিটাল ছিলাম, হসপিটাল থেকে আসলাম, আসার পর তো এইভাবে সম্পর্কগুলো, আমি বলছি তুমি আসো, আমার বেবি হয়েছে, তুমি দেখো 2-3 মাস হয়ে যাচ্ছে, ছোট বাচ্চাগুলো নিতে মানে পারতেছো না, আর বড় হলে তো খারাপ লাগবে যে ছোট থাকতে নিতে পারলাম না। এই তো আসতেছি, একটু ঝামেলা এরকম করতে করতে 1 বছর গেল। তো 1 বছর যাওয়ার পর বলছে জন্মদিন, 1 বছরের জন্মদিন ও তখন আসবে, তখন আসেনি। 2য় বছর মানে পড়বে, তো কত বছর 2018 সালের আগস্টে, সরি জুন কি জুলাই মাসে আমি সবসময় ওর ফেসবুক চেক করি কোথায় যাচ্ছে কি, বা ও আমাকে ফোন, ওর কোথায় খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে সব ফোন আমি ফোন দিয়ে খবর নিই কি করতেছে। তো আমি আর ফোনে পাচ্ছি না, না পাওয়ার পর ফেসবুকে দেখলাম যে ও কোন একটা দেশে ভিজিট করে আসছে, সেটা আমাকে জানেনি। আমি তারপর কি করছি, আমার ফোনটা অফ করে দিছি, যে কেন আমাকে জানালো না, আমাকে না জানিয়ে সে অন্য জায়গায় ভিজিট করতে গেছে। পরে আমাকে সে এসএমএস করতেছে, আমি মেসেজ দেখতেছি যে আমি এই জায়গায় গেছি, সরি তোমাকে বলতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। গত বছরে রমজানে হুট করে 3rd রমজানে সে আমাকে ফোন করে বলতেছে রিমু তোমার সাথে পৃথিবীর কোনো শক্তি নাই, তোমার সাথে আমার মানে আমার সম্পর্ক একসাথে করার। হুট করে কথাটা, আচ্ছা এটার মানেটা কি? আমি বললাম মানে ও কিন্তু দুষ্টামি করে আমার সাথে অনেক সময়। আমি বলতেছি কি বলতেছো, কি বলছে পৃথিবীর কোনো শক্তি নাই, তোমাকে আর আমাকে একসাথে কোনো শক্তি নাই। আমি না আমার জিজ্ঞেস করছি কি বলতেছেন, তখন সে আমার সাথে না হঠাৎ তুই তো করে আমি কেন, মানে হুট করে কিছু হইলো না, কোনো ঝগড়া না, কিছু হইলো না, মানে হুট করে তুই তো পারি, হুট করে আমার সাথে ওর থাকা সম্ভব না, আমি একটা বাচ্চার মা, সে আমাকে হুট করে এই কথাটা বলতেছে, এটা কারণটা কি? সে কি করছে, মানে আমাকে মানে আমার ফ্যামিলি থেকে যেন বের করে দেয়। সে কি করছে, আমার আম্মুর কাছে মানে আমাকে খুঁটে খুঁটে অনেক কথা জিজ্ঞেস করতে, আমার ফ্যামিলি সম্বন্ধে, আমার ফ্যামিলি কে কিরকম, এটা কিরকম। তো আমিও না আমার হাজবেন্ডের সাথে আমার ফ্যামিলির সব কথা শেয়ার করতাম, সব কথা। তো সেগুলো সে সম্বল করছিল আসলে। সে আমার আম্মুকে ফোন দিয়ে, আব্বুকে ফোন দিয়ে, আমার বোনদের ফোন দিয়ে, যে আপনার মেয়ে না আপনাদের নামে এসে বলছে, এই কথাগুলো বলছে, আপনার এটা আপনার ওইটা, এই খারাপ মানে বাজে কিছু কথা আমি বলি নাই, সেগুলো উনিও বাড়িয়ে বলছে, এটা বলছে, আপনারা নাকি আমাকে দেখতে পারেন না, পছন্দ করেন না, আমার নাকি টাকা পয়সা কম, আপনার নাকি ধনী ছেলে খুঁজ, মানে এইসব কথা বলতো। তো একটা আব্বু এটা শোনার পর আব্বু অনেক রেগে গেছে। তো ও আমার আব্বুকে মানে ফোর্স করতেছে আপনার মেয়েকে বাসা থেকে বের করে দেন, আপনার মেয়ে আপনাদের নামে এইসব বলতেছে। মানে তারপর দেখতেছে আব্বু মানে ও প্রতিনিয়ত সবার কাছে, আমার যত আত্মীয় স্বজন সবার কাছে বলে বেড়াচ্ছে ওর বাবা খারাপ, ওর মা খারাপ,
ওরা এরকম আমাকে দেখতে পারে না, আমার টাকা পয়সা নাই, এর জন্য আমাকে দেখতে পারে না, এসব বলে বলে বেড়াচ্ছে। তো আমার আব্বু যখন চারদিক থেকে সবাই ফোন দিয়ে আব্বুকে বা আম্মুকে বলতেছে, একদিন 2 দিন, তারপরে কিন্তু অটোমেটিকলি মাইন্ডটা অন্যরকম হয়ে যায়। তো আমাকে সাফার করতে হচ্ছে, আমাকে বলতেছে। একটা পর্যায়ে এরকম হয়, ও এত বেশি আমার আব্বুকে রাগান্বিত করে ফেলছে যে আব্বু একদিন আমাকে রোজা মাসে মানে ইফতারের আর মনে হয় 5-6 মিনিট বাকি আমাকে বলছে বাসা থেকে যেন বের হয়ে যায়, আব্বুর বাসা থেকে। আমি আমার ছোট বাচ্চা, আমার বাসা ছিল তখন আমি একটু ভুলে গেছি, আমার 2016 বেবি হওয়ার পর আমি ওনাকে জোর করে একটা বাসা ভাড়া নিয়েছিলাম। তো ওই বাসাতে আসলে আমার থাকা হয়নি, যেটা আমি আমার বেবি, আমি কিভাবে এই বাসা থাকবো, আর যেহেতু একটা ছেলে মানুষ থাকা হয়নি, জাস্ট ভাড়া নেওয়া হয়েছিল। ওই ভাড়াটা প্রথম মাসে উনি দিয়েছেন, প্রথম মাসে উনি ভাড়া। তারপরে মাসগুলো যে ভাড়াগুলো ওনাকে বলে কি তুই কি থাকো সেই বাসায়, যে আমি তোর ভাড়াটা দিব, উনি আর দিত না। পরে আম্মুকে বলে কারণ আমার তো বাসা থাকতে হবে, বাসার জিনিসপত্র কিনা হয়েছে, এগুলো আব্বু দিছে সবকিছু, তো আমাকে তো থাকতে হবে, ওই জিনিসগুলো তো নেয়া গুছানো হয়েছে, তো আম্মু দিত। তো আব্বু যখন আমাকে বাসা থেকে বের করে দিছে, ওই রাস্তায় আদান পড়তেছে, আমি তখন রোজা, আমার বেবিকে নিয়ে আমি কান্না করতেছি আর বাসা থেকে বের হচ্ছি যে আজকে কোন সিচুয়েশন, যাকে আমি এত ভালোবাসলাম, সে আমার আব্বু আমাকে বলে আমাকে পুরো বাসা থেকে বের করে দিল, যে আমি যেন এই বাসায় না ঢুকতে পারি, আমার জন্য নাকি বাসা অশান্তি হইতেছে। তার কথার ভাষ্যটা এটা। তো আমার আব্বু 1-2 দিন সহ্য করার পর মানে একবার বলেই যে তুই বের হয়ে যা, তোমার জন্য আমাদের ফ্যামিলিতে অশান্তি। তো আমি আমার বেবিটাকে নিয়ে তখন রাস্তায় ইফতারের সময় হয়ে গেছে, তো আমাদের কিছু ব্যাগ ছিল সেগুলো বাসায় রেখে আমি আমার বেবিটাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে জাস্ট ইফতারি করতেছি আর কান্না করতেছি। তখন কিন্তু ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সবচেয়ে অবাক ব্যাপার, আমি জানি না আমি কোথায় যাই, কি করি, এই খবরগুলো ওনার কাছে কিভাবে যায়। উনি আমাকে ফোন দিয়ে বলতেছে উনি নাকি অনেক খুশি আমি বাসা থেকে বের হয়ে গেছি, বলতেছে এখন থেকে উনি আমার সব খরচ সবকিছু নাকি দিবে, আমি ওই বাসা থেকে বের হয়েছি সব দিবে উনি আমাকে। আচ্ছা ঠিক আছে, তো আমি বাসায় গেলাম, বলছে কি কি লাগবে, কি এটা সেটা লাগবে, তুমি আসো। উনি বলছে দিবে, আজকে না 1 সপ্তাহ পরে দিবে টাকা। 1 সপ্তাহ যাচ্ছে, উনি আসতেছে না, উনি নাকি ঈদে আসবে, তখন রোজা মাস ছিল, তো রোজার ঈদে উনি আসবে। তো আমি আমার আসার পর নাকি উনি আমাকে বলছে আমি তোমাদের ফ্যামিলির এমন একটা অবস্থা করব, তোমার ফ্যামিলির জন্য সারা জীবন মনে থাকে আমি কি অবস্থা করতেছি। তখন আমি বলছি এই কথা কেন বলতেছো, তোমার কথা মতো তো আমাকে বাস দিয়ে বের করে দিল, আবার বলতেছো যে এমন কিছু করবা যে তো আমার মানে ফ্যামিলির মুখ দেখতে না পারি, কেন এটা বলতেছো। তখন সে বলতেছে যে আমি আসি আগে। তখন আমি আমার শ্বশুরকে ফোন দিলাম, মানে ওনাকে ফোন দিয়ে আমি জাস্ট বললাম যে বাবা উনি যেন এখন আর না আসে, কারণ উনি এসে যদি সিনক্রেট করে বলে কি না আসুক, যেহেতু এতদিন আসে না আসুক। আমি কাছে ঠিক আছে, তো কি সম্ভবত কি কারণে জানি উনি আসতে পারেনি, রোজারই তো আসতে পারেনি। তারপরে এই যে বললাম যে উনি আমার সাথে নাকি আর স্টে করবে না, আমার সাথে সম্পর্ক নাকি রাখা সম্ভব না, এটার কারণটা আজও পর্যন্ত এখনো আমি জানতে পারলাম না কেন উনি কথাটা বললো, এখনো কেন বললো জানি না। তো উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে যেতেছে, বলছে যদি তুই চাস তোর মানে সম্পর্কটা টিকায় রাখতে, আমি কি দেখো আমার একটা বাচ্চা আছে, হয়তো তোমার আমার মধ্যে যা হয়েছে আমাদের এই প্রভাবটা আমার বেবির উপর পড়বে, ওই কিন্তু সাফারের, আমরা দুজন হয়তো বা যে যার স্থান থেকে ভালো থাকতে পারবো, কিন্তু ও সাফারের। অনেক বুঝাইতাম, অনেক কান্নাকাটি করতাম, ওর কোনো কিছু থেকে কোনো কিছু বলতো না। পরে ও বললো যে তুই এক কাজ কর, আমাদের শ্বশুর বাড়ি সেদিকে যেতে বলো, বাসাটা ছেড়ে ওদিকে যেতে চাই, আর আমার পক্ষে সম্ভব না তোর বাসার ভাড়াটা আমি ক্যারি করো। দেন আমি কথা মতো মানে সবাই বলছে তুমি যাবা, যদি মেরে ফেলে, এরকম ভয় পাচ্ছিল মানে আমার বাসা থেকে, কারণ ও যেসব সিনক্রেট গুলো করছে আসলে অনেক কিছু আমি মানে ভুলে যেতেছি যে আসলে এরকম কিছু কাজ করছে, আসলে সবাই ভয় পেতো যে আমি ওদিকে যাবো, আমাকে যদি মেরে ফেলে, আমার বাচ্চাকে যদি মেরে ফেলে, হ্যাঁ সেটা ভাবতাম। তারপরে বললাম আম্মু যাই দেখি না, কিছুদিন স্টে করার পর দেখি না কি হয়, ও তো আসেনি, আমি চাই। তারপর আমি গেলাম, যাওয়ার পর দেখতাম যে মানে আসলে শ্বশুর বাড়িতে যদি হাজবেন্ড ভালো হয় তাহলে সবাই কিন্তু অনেক বেশি ওই প্রায়োরিটি দেয়, তখন মানে হাজবেন্ড যদি বউকে বেশি প্রায়োরিটি দেয় তখন সবাই ওই জায়গাতে প্রায়োরিটি দিবে। তো আমাকে তখন প্রায়োরিটি দিত না বিদায় আমার শ্বশুর বাড়িতে আমাকে সব সময় নানা কারণে অশান্তি করতো, এই কাজটা শুধু হয়নি, ওই কাজটা হয়নি,
ওইটা এরকম হয়নি, এটা বিচারটা সাথে সাথে আমার হাজবেন্ডের কানে দিত। তোর বউ না এটা ঘরটা সুন্দর মতো মুছেনি বা এটা সুন্দর মতো করেনি। আসলে আমি যে ফ্যামিলি থেকে আসছি, মেয়ে বলতে সব কাজই করতে জানা উচিত, আমি সব কাজই পারি, বাট ওই যে সবসময় পড়াশোনার মধ্যে ছিলাম, মানে পড়াশোনার ছাড়া তো আমরা অন্য কিছু ছিলাম না, বাইরে যাওয়া আর হচ্ছে পড়াশোনা, এটাই গড় আর বাইরে। তো আমার গড়মছ হয়তো বা সুন্দর না হইতে পারে, সবার মতো হয়তো বা ভুল হইতেই পারে, আমাকে উনি শুধরে দিতে পারতো আমার ভুলটা। উনি ওনার ছেলেকে বলতো, ওনার ছেলে আমাকে যাতা বিহেভ করতো, মানে তুই তো করে করে বলতো তুই বের হয়ে যা, আমার মেয়েকে রেখে তুই বের হয়ে যা। আর এখানে তো আমি তোকে আনতাম না, আমি আনছি আমার মেয়েকে এদিকে রেখে দেওয়ার জন্য, আর তোকে বের করে দেবো। আমার মার সাথে কিছুদিন একটু সম্পর্কটা ভালো হোক আমার মেয়ে, তারপর তোকে বের করে দেবো। আর সবচেয়ে মজার ব্যাপার, আমার মেয়ে মানে আমার সাথে এত ভালো সম্পর্ক, আমাকে ছাড়া ও এক মিনিটও থাকতে পারবে না, এটা ঠিক। আর আমার শ্বশুর বাড়ির কাউকে না ও চিনেও না, কারণ ওরাও আসেনি কখনো দেখতে বা ভালো মতো আমার মানে মেয়েটা কোলে নিতে, ওদের সাথে মিশতেও না সেরকম ভাবে। তো ও কিভাবে আশা করে আমার মেয়েটা ওদের সাথে মিশে যাবে বা ওদের সাথে থাকবে। তো এরকম করতে করতে যখন অনেক বাজে সিচুয়েশন পর্যায়ে চলে গেছে, প্রতিনিয়ত কান্নাকাটি করতাম, না খেয়ে থাকতাম। ও একটা এই গেলাম চিটাঙ্গে, একটা দিন আমাকে ফোন দিত না। যে ছেলে রাতের পর রাত আমাকে ফোনে মানে ব্যস্ত রাখতো, সেই ছেলেকে রাতে ফোন দিলে বলতো কি ওর নাকি বাইরে থেকে পর ওকে যখন জিজ্ঞেস করতাম ও একটাই কথা, না আমার না তোমার কি আর সময় দিব, আমি অনেক ব্যস্ত থাকি, বুঝো না, একটু কথা বলার সময় পাই না। আমি মানে মিলাতে চেষ্টা করতাম আসলে কি বলতে চাইতেছে ওর ব্যাপারটাকে। একটা ছেলে কখন চেঞ্জ হয়, যখন তার মানে হাতে কিছু টাকা আসে আর হচ্ছে সে কোনো অন্য নারীর প্রতি তার মানে প্রেমে পড়ে যায়, যেটাকে পরকীয়া বলে। যেহেতু আমি ছিলাম তখন লাইফে, তখনও সেই আরেকটা মেয়ের সাথে পরকে চলে মানে সম্পর্কে জড়িয়েছে। আর শুনি তারপর উনি আর তো আসলো না, আসার মেয়ে তো বলতেছে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবে না। আমি তখন কারণ খুঁজতে থাকি, কি কারণ, কোন কারণ, কি ব্যাপার। তখন আমার এই কোনো কাজিনের মাধ্যমে জানতে পারি ও নাকি একটা মেয়ের সাথে সম্পর্কে মানে জড়িয়ে পড়ছে, বা যে মানে ঘনিষ্ঠ সম্পর্ক যেটা বলে সেটাতে জড়িয়ে পড়ছে। শুধু যে ওই মেয়ে তা না, আমি ও যতবারই আসতো ওর মোবাইল চেক করলে আমি কিছু কিছু মেয়ের সাথে বাজে কিছু মানে দেখতাম সম্পর্ক বা বাজে কিছু কমেন্ট করা। জিজ্ঞাসা করলে বলতো ও না, ওর ফ্রেন্ডরা ওর ফেসবুকে ঢুকে ঢুকে এগুলো নাকি করতো। তো আমি প্রতিবারই প্রমাণ পাইতাম, প্রতিবারে ও আমাকে এই মিথ্যা কথা বলতো। তো যখন আমি মানে শুনতে পেলাম যে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়ের তার ছবি, ওই মেয়ের ফেসবুক আইডি সব আমি সংগ্রহ করার পর ওই মেয়েকে অনেক বুঝাতাম, উনি কোনো কিছুতেই বুঝতো না। ওনার লাগবেই, ওনাকেই লাগবে, আবার হাজবেন্ড কেই লাগবে ওনার। তারপর এরকম করতে করতে 2019 সালের যে মাসে আমাদের কাবিন হয়, উনি হুট করে না ওই দিন আসলো আমাদের বাসায়। আর কিভাবে জানলো যে আমার আব্বু আম্মু বাসায় নিয়ে, আমাদের দারুণ বাসায় নিয়ে উনি আসলো হুট করে, চিৎকার করতেছে আমি যেন নিচে নামি, বলছে রিমু তুই নিচে নাম, উনি চিৎকার করে বলতেছে। তখন আমি একাই নিচে নামছি, নামার পর সে বলতেছে যে আমার বেবিটাকে নিয়ে যেন নিচে নামি। তো আমি সাহস করে আমার বেবিটাকে নিয়ে নিচে নামলাম। সে আমার বেবি কোলে থাকা অবস্থায় আমার গালে 2টা থাপ্পড় মারলো আর মেরে বলতেছে তোর জন্য এটা একটা গিফট, আজকের দিনে একটা গিফট। কি গিফট? সে আমাকে একটা কাগজ খুলে দেখাচ্ছে, সেটা ছিল ডিভোর্স পেপার। মানে ভাইয়া আনফরচুনেটলি আমি এটা আমি যে দেখবো কখনো বিলিভ করি নাই যে সে আমাকে ডিভোর্স দিবে। সেটা দেওয়ার জন্য সে ওদিক থেকে প্রবাস থেকে বাংলাদেশে আসছে, যে ছেলে একদিনের জন্য আমার মেয়েটাকে দেখতে আসেনি, একটা দিনের জন্য সে ওদিক থেকে এসে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একদিনের জন্য বাংলাদেশে আসছে। মানে আমি তখনও বলছি তুমি এটা করো না, আমি পা তুলে বলতেছি, ওকে বুঝাচ্ছি, তো আমাকে মারতেছে, আমি কান্নাকাটি করতেছি। তো উপর থেকে আমার বোনরা এগুলো শুনতেছে, ওরাও নিচে নামলো, নামার পর বলতেছে কি হয়েছে, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে নিচে। তো আমার বোন সাথে 999 ফোন দিছে যে এরকম একটা অ্যাটিটিউড হইতেছে, আসলে এটা
কল্পনার বাইরে ছিল। হুট করে সে আসবে, এসে আমাকে মারতেছে, আমাকে ডিভোর্সটা দিচ্ছে, আমার বেবিটা আমার কোলে, ওকে বলতেছে ওর কোলে দেওয়ার জন্য। আমি অনেক ট্রাই করছি, আমার বেবিটাও যাচ্ছে না তার কোলে। ওকে চিনি না, মানে বাবা কি জিনিস সে সেটাই বুঝে না এখন পর্যন্ত। তারপর আমার বোন 999 ফোন দেওয়ার পর পুলিশ আসে, তখন আমি ওকে সেভ করতেছি। আমি ভাবতেছি যে হয়তো বা ওইটা করছে আগের বসে, আবার ঠিক হয়ে যাবে, আমার মেয়েটাকে দেখলে গেছে পাই। তো যতদিন ছিল উনি নাকি ওই যার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল ওনার সাথে নাকি ছিল একসাথে। আমার কাছে আজকে একটাই প্রশ্ন যে উনি আমাকে ডিভোর্স দিতে আসছে, মানে প্রতি মুহূর্তে মনে হয় আমি ওনাকে মুখোমুখি কোশ্চেন করতে ইচ্ছা করে, কারণটা কি ছিল, আমার রিজনটা কি, আমি যার জন্য এত স্যাক্রিফাইস করলাম, বাসায় বকা খেতাম, ওদের ওদিক থেকে আমি স্যাক্রিফাইস করতাম, যার জন্য আমি এত ঋণী হইলাম, সে আমাকে এত বড় একটা গিফট দিয়ে গেল, আমার মেয়ের কথা একটা বারের জন্য সে চিন্তা করলো না। সে কি মনে করে যে রিভেঞ্জ আর নেচার বলে কিছু একটা আছে, সেটা কি তার ভিতরে কি একটু জাগে না? আজকে যে সেটা করতেছে তার ফল হয়তো একদিন পাবে, আজকে না পাক। আমার বাচ্চাটা এখন পর্যন্ত বোঝে না ভাইয়া যে বাবা কি জিনিস, মানে বাবার কোলে উঠবে, বাবা কি জিনিস। আমি অন্তত এটা শিখেছি, মানে ও কিছু কিছু কথা বলতে পারে, ভালো মতো কথা বলতে পারে। আমি শিখেছি কেউ যদি মা তোমাকে জিজ্ঞাসা করে তোমার পাপা কোথায়, তুমি বলবা যে মারা গেছে। আমার বেবিটা সে কথাই বলে যে মারা গেছে। আসলে সে এখনো জানে না বাবা কি জিনিস, সে বুঝে না এখনো। মানে ওই ছেলেটার জন্য আজকে সে প্রতিনিয়ত আমাকে ডিভোর্স দেওয়ার পর থেকে আমাকে থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে আমি যেন কোনো আইনি পদক্ষেপ না নিই। উনি আমাকে ডিভোর্স দিচ্ছে আমি যেন কাবিনের টাকা দাবি না করি, আমার মেয়ের বরণ পোষণের টাকা দাবি না করি। সে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। তো আসলে আমিও মানে ওনার প্রতি এত বেশি আমি অন্ধ, আমিও করতে চাইনি, মানে আমি করতে চাইনি ওনার কোনো ক্ষতি, আমি করতে চাইনি কখনো। মানে কোনো কিছু করতে গেলে আমার অনেক খারাপ লাগে যে ওনাকে আমি অনেক ভালোবাসতাম। তারপর মানে ফ্যামিলির মানে যখন ফ্যামিলির ওপর দিয়ে যাচ্ছে, আমার আব্বু আমাকে ছেড়ে দিচ্ছে যে মানে সে মেরে ফেলবে, আমার বোনকে মেরে ফেলবে, আমার আব্বু আমাকে মেরে ফেলবে, যে সেগুলো ছেড়ে দিচ্ছে। তখন বাধ্য হয়ে মায়া আমি মামলা করতে চাই। আসলে আমি আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কাজ করে দাঁড়াতে হয়েছে আজকে ওনার জন্য। কোন লেভেলের মেয়ে আজকে আমি কোন জায়গায় যেয়ে দাঁড়াইছি আমার এই ছোট বাচ্চাটার জন্য, যে উনি আমাকে কোন জায়গায় দাঁড় করেছে সেটা তো আছে। উনি আমাকে ছোট করছে, আমার ফ্যামিলিকে ছোট করছে, আমাকে ছেড়ে দিচ্ছে। আমাদের মানে গ্রামে সবার কাছে আমার আব্বুর নামে বাজে বাজে কথা রটাচ্ছে, আমাকে দিয়ে বাজে বাজে কথা রটাচ্ছে, মানে যা পারতেছে উনি আমাকে ছোট করার জন্য, আমার ফ্যামিলিকে ছোট করার জন্য, মানে পুরোপুরি উঠে পড়ে লেগে গেছে। মানে ওনার ভিতরে কি একটা বারো জাগে না যে একদিনের জন্য হলেও তো আমাকে ভালোবাসছিল, নাকি অভিনয় করছে। তো বর্তমানে আপনার হাজবেন্ডের সাথে আপনার যোগাযোগ নেই? না, আসলে আমিও যোগাযোগ করার চেষ্টা করতেছি না, করিও না। আমি আসলে এত সহজে 10 বছরের একটা সম্পর্ক ভাইয়া ভোলা যায় না, তারপরে ভোলার অনেক ট্রাই করতেছি। আল্লাহ যেন আমাকে মানে পরিপূর্ণভাবে ওইটা ভুলিয়ে দে। আসলে মেয়েকে নিয়ে আসি, এখন পড়াশোনা করতেছি, আল্লাহ যেন আমাকে বিসিএসটা পাওয়াই দেয়, সেটাই, আর কোনো ইচ্ছা চাওয়ার নেই। ঠিক আছে, তো আপনাকে একদম কয়েকটা প্রশ্ন করি। আমি জানি আপনার যে মানসিক অবস্থা এই মুহূর্তে আসলে কথা বলার মতো সিচুয়েশনে নেই, যেহেতু রেডিওতে আপনি এসেছেন স্বেচ্ছায়, আপনাকে শুধু আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে যে কি মনে হয় আসলে জীবনের মূল ভুলটা কখন হয়েছে আপনার জায়গা থেকে আজকে এসে কি মনে হচ্ছে? আমি আমার জায়গা থেকে মনে হচ্ছে আমার ভিতরে আবেগটা বেশি ছিল। ওকে, আমি বাস্তবতাটাকে মানে এত বেশি প্রায়োরিটি দিতাম না, মনে করতাম আবেগটা ওই যে আমাকে অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছে, কেয়ারিং দেখাচ্ছে, মানে ও এত বেশি আমাকে আমার প্রতি টান দেখাচ্ছে। মানে একটা ছেলে একটা মেয়েকে উইক করার জন্য যা যা প্রয়োজন ওর মধ্যে সব গুণাবলী ছিল। আচ্ছা, তো এই যে আবেগ, এই আবেগটা কন্ট্রোল করতে পারিনি আমি।
আমার সবচেয়ে বড় দোষ যেটা, সেটা আমি মনে করি আমার আবেগটা বেশি, আর অতিরিক্ত ভালোবাসছিলাম তো, তাই কষ্টটা বেশি পাইছি ভাইয়া। বেশি ভালোবাসা উচিত না, আসলে বেশি ভালোবাসলে এই কষ্টটা বেশি পাওয়া যায়। আপনি কি একবারও মনে হয় না আপনার যে এই যে ফেসবুকে আপনার পরিচয় হয়েছে একটা মানুষের সাথে, এবং সেই মানুষটা যা যা বলেছিল আপনি তখন সব এইভাবে বিশ্বাস করেছেন, আজকে যদি আপনি যে জায়গাটায় আছেন ঠিক এইখানে হয়তো আপনার আজ থেকে 5 বছর আগে যদি ফিরে যাই, কোনো একটা মেয়ে হয়তো আজকে রেডিওটা টিউন করছে বা ফেসবুকে বা ইউটিউবে আপনার এই প্রোগ্রামটা দেখছে, তো সেই মেয়েটাকে উদ্দেশ্য করে কি বলবেন? এই যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইটে তো রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যায়, মানুষের মন তো আর মানুষের কন্ট্রোলে থাকে না, আপনি আপনার জীবন থেকে কি বলবেন? আমি আমার লাইফ থেকে একটা কথা বলবো সবাইকে, আমি যে ভুল মানে জীবনে করছি, মানে বেশি আবেগটা প্রাধান্য দিছি, বাস্তবতাকে মানে দূরে ফেলে বাস্তবটা আগে। আজকে আমি না খেয়ে থাকি, কেউ আমাকে জিজ্ঞাসা করবে না, বাস্তবটাকে প্রায়োরিটি দিতে হবে সবার আগে। আর ফেসবুকে রিলেশন জেনে শুনে বুঝে দিতে হবে, কারণ ফেসবুকের মাধ্যমে প্রতারণা করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আরেকটা কথা, পরকীয়া, হয়তো আজকে ম্যাক্সিমাম সংসার ভাঙতেছে মূলত পরকীয়ার কারণে। যে আজকে আমাকে ছেড়ে আরেকটা মেয়ের হাত ধরতে পারছে, সে ওনাকে ছেড়ে আরেকটা মেয়ের হাত ধরতে পারবে, সেটা আমি বিলিভ করি। আল্লাহ প্রকৃতির যে মানে হিসাব, সেটা প্রকৃতি নিয়ে নেবে একদিন না একদিন, কিন্তু উনি আমার সাথে যা করছে ওটা কখনো আমি ওনাকে ক্ষমা করবো না। এই জীবনেও না, ওই জীবনেও না, কখনো আমি ওনাকে ক্ষমা করবো না। আমার লাইফটা নষ্ট করছে, আমার মেয়ের লাইফটা উনি নষ্ট করে দিয়ে গেছে। আমার মতো ভুল যেন কখনো কেউ না করে। ওকে, আপনার পরিবারের কথা যদি একটু বলি, যে আপনি যেই বয়সে এই ডিসিশনটা নিয়েছিলেন, কিংবা আপনার বাবা মা, তারা এখন তো আপনি আপনার পরিবারের সাথে থাকেন, তো ঘুরে ফিরে তো আসলে আমরা আবার ঘুরে আমাদের বাবা মার কাছেই যাই, এবং সন্তানরা যাই ভুল করি না কেন দিন শেষে বাবা মারাই আমাদের আশ্রয় দেয়। তো অনেক লিসেনার আছে যারা হয়তো আমার রেডিও শুনে, এরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, কেউ বা আপনার মতো ইউনিভার্সিটিতে পড়ছে, তো তারা কিন্তু যখন প্রেমে পড়ে যায় বা যখন তারা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তাদের মাথায় হয়তো এই ব্যাপারটা কাজ করে না, কারণ বাবা মা তখন প্রেশার দেয়, তুমি এটা করবে না, ওটা করা যাবে না। কিন্তু তখন কিন্তু আমরা হয়তো বা পালিয়ে দেখা করছি, ফোনে কথা বলছি, যেমনটা আপনি বলছিলেন সারা রাত আপনি ফোনে কথা বলতেন, কিন্তু ফ্যামিলিতে কখনো বুঝতে পারতো না। এইরকম যারা আছেন এখন অন দা রিলেশনশিপে, তাদেরকে কি বলবেন আপনি? আমি ফার্স্টে বলবো যে আমার কাছে এখন আমি যেই জায়গায় আছি, যে সেই জায়গা থেকে বলবো যে পরিবারকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। আর পরিবারের বাবা মা তাদের সন্তানকে কে কোথায় যাচ্ছে, কে কি করতেছে, ওইটা মেনত দেখা উচিত। আমার ক্ষেত্রে তো আমার ফ্যামিলি বুঝতোই না আমি যে প্রেম করতেছি, আসলে সেটার ওয়ে ছিল না বুঝার, ওইটা মা বুঝতো না কখনো। তো ওই জিনিসটা একটু আজ করা দরকার, কারণ আজকে আমি যে ভুলটা করছি, আমার লাইফটা তো নষ্ট হয়েছে, আমার মেয়ের লাইফটা তো পুরোপুরি বরবাদ করে দিয়ে গেছে। এরকম ভুল না করে, যে নিজের লাইফটা যেন নষ্ট না হয়, সবার আগে পার্টি দিতে হবে ফ্যামিলিকে। ফ্যামিলির মা বাবা যেন তাদের সন্তানকে চোখে চোখে রাখে। আর ফেসবুক হচ্ছে প্রতারণার, আমি সবকিছুতে মেনশন করব না ফেসবুক, বাট কিছু কিছু ক্ষেত্রে ফেসবুকই প্রতারণার প্রথম ফাঁদ মনে করবো আমি, যেটার মাধ্যমে আজকাল প্রতারিত হচ্ছে সকল মানে বেশিরভাগ মানুষ আমি মনে করতেছি। ওকে, তার মানে হচ্ছে আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের পরিবার যারা মানে আমাদের বাবা মা, তারা কিন্তু আমাদেরকে সবসময় চেষ্টা করে সামলে রাখার জন্য, কিন্তু ওই সময়টা রিলেশনশিপের এমন একটা স্তর আসে যে আমাদের আবেগটা অনেক বেশি প্রাধান্য দেই, আমরা তখন সেই কথাগুলো মাথায় রাখি না। তা আপনার পরিবারে একটা বিষয় আপনি আমাকে অফ এয়ারে বলছিলেন, যেটা আপনি হয়তো এখানে স্কিপ করে গেছেন, যে আপনার বাবা কিন্তু একটা সময় যখন রিয়েলাইজ করেছিলেন যে মানে আপনার হাজবেন্ড, যিনি এক্স হাজবেন্ড, তিনি আসলে পড়াশোনা করেন নাই, শিক্ষিত নয়, এবং তার আসলে কোনো ভালো জব নাই, তিনি তখন আপনাকে বলেছিলেন যে আপনি যেন তার সাথে ঘনিষ্ঠ না হন, যেন আপনাদের পরবর্তী ফিউচার না আসে পৃথিবীতে, তাই তো? কিন্তু সেটা আপনি অমান্য করেছিলেন। তারপর এখন কি এসে সেটা বুঝতে পারেন যে আপনি আসলে কত বড় ভুলটা করেছেন? আপনার সন্তানের জন্য তো এটা আসলে অনেক বড় একটা মানে আপনার তো বাবা আছে, আপনার বাবা আছেন, তার বাবা নেই বা থেকেও নেই, তো এখন এসে কি মনে হয় না যে আপনার বাবার সেই কথাটা যদি আপনি শুনতেন একবার হলেও, বা তিনি যে বলেছেন এটা যদি মাথায় রাখতেন, তাহলে হয়তো আপনার সন্তানকে অ্যাটলিস্ট এই কষ্টটা পেতে হতো না? আমি এখন এই জায়গা থেকে বুঝি
আজকে এখন পর্যন্ত আমি আমার বাবার ছায়া আছি, এখন পর্যন্ত। কিন্তু আমার মেয়েটা তার বাবার ছায়া কি জিনিস সেটাও বোঝে না, বাবা কি জিনিস সেটা বোঝে না। ওই তখন যদি আমি বাবার কথা শুনতাম, তখন মনে হইতো যে ওকে আমি ভালোবাসছি, ওকে আমি বিয়ে করছি, বিয়ের পর একটা মেয়ের হাজবেন্ড সবকিছু, ওর কথা আমি শুনতাম বেশি। মানে বাবা মার কথা আমি তখন পাল্টি দিতাম না। আসলে বাবা মা দিন শেষে যাই কিছু করি আমাদের বাবা মার কাছে আবার ফিরে আসতে হয়। আজকে আমি মা, আমি এখন বুঝি যে আমাদের মা বাবারা আমাদের জন্য কত কষ্ট করছে। আমি এখন যে একটু কষ্ট করতেছি সেটা আমি ফিল করতে পারতেছি।